দর্শক এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন রিক্সা গার্ল সিনেমার নির্মাতা অমিতাভ রেজা। শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ একাত্তরে যুক্ত হবার জন্য। আজ মুক্তি পেল আপনার সিনেমা রিক্সা গার্ল, কেমন সাড়া পাওয়ার প্রত্যাশা করছেন? আর রিক্সা গার্ল কি একদমই জনমানুষেরই ছবি? অবশ্যই যে কোনো সিনেমাই তো জনমানুষের ছবি। কিন্তু সিনেমা দেখার অভ্যস্ততা আমাদের দেশে তো ভিন্ন রকম। তো যা হয় যে খুবই মানুষ এক ধরনের সিনেমা দেখে অভ্যস্ত। এটা একটা ভিন্ন ধরনের সিনেমা, এটা ওই মানবিক সিনেমা, সুতরাং ওই প্রস্তুতি ওই মনন নিয়ে যে দর্শকের কাছে একবার সিনেমাটা দেখতে যাবে তাদের সবার ভালো লাগবে বলে আশা করি। সেরকম করেই অল্প অল্প করে হলে মানুষ আসছে এবং আশা করি এই সপ্তাহে আরো মানুষজন যদি কথা বলে ছবিটা নিয়ে তাহলে আরো বেশি মানুষ আসবে এবং ছবিটা দেখবে। বেসিক্যালি ছোট বাচ্চারা যদি নিয়ে আসে তাহলে আমি সবচেয়ে খুশি হব। এই সিনেমাটির শুটিং তো বেশ কয়েক বছর আগে শেষ হলো, মুক্তি পেতে এত দেরি কেন হলো? করোনার সময়টাতে একটা গ্যাপ ছিল হয়তো, সেটা তো ঠিক আছে, কিন্তু তারপরে একটা লম্বা সময় চলে গেল না? কি বড় সমস্যা হচ্ছিল করোনার সময়টায়। তারপরে ইন্টারন্যাশনাল রিলিজটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা উই আর স্ট্রাগলিং ফর এ গুড প্ল্যাটফর্ম যেটা থেকে আমরা এটাকে লঞ্চ করতে পারি, সেটার জন্য অপেক্ষা করছিলাম। এবং তার পরবর্তীতে বাংলাদেশেও ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, স্পন্সর পার্টনার এগুলো যাচ্ছিলাম, বিকজ এটা যাতে এটা যাতে মার্কেটিং বা ওগুলাতে আমরা কিছু সুবিধা পাই। কিন্তু পরবর্তীতে দেখা গেল যেটা অনেক দেরি হয়ে যাচ্ছে এবং ওইরকম ভাবে ব্যাটে বলে হচ্ছে না। এই যে প্রডিউসারদের অনেক ধরনের চিন্তা ভাবনা, এগুলোর থেকে যখন শেষ পর্যন্ত আমি উদ্যোগ নিলাম যে এটা আর অপেক্ষা করার কিছু নাই, ছবিটা মানুষের কাছে পৌঁছা যায় তাড়াতাড়ি। যতজন মানুষ এটা দেখুক, অল্প মানুষও যদি দেখে আমার অসুবিধা নেই, সেই ছবিটা মানুষের কাছে পৌঁছায়। সিনেমা হলে মুক্তির আগেই বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে রিক্সা গার্ল, বেশ কিছু পুরস্কার জিতেছে বলেও আমরা বিভিন্ন খবরে দেখেছি। একটু জেনে নিতে চাই যে কি ধরনের কি পুরস্কার রিক্সা গার্লের ঝুলিতে জমা হলো এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে কেমন ফিডব্যাক পেলেন? প্রথম পুরস্কার, যেটা সবচেয়ে বড় পুরস্কার যেটা পেলো, সেটা হচ্ছে স্লিঙ্গেল ফিল্ম ফেস্টিভ্যাল, অর্থাৎ জার্মানি একটা চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল হয় যেটা সবচেয়ে বড় ওখানকার। তো সেই চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটা সিলেক্টেড হয় এবং টপ ফিল্ম অ্যাওয়ার্ড পায়। প্রায় 10,000 ইউরো পরিমাণ সমপরিমাণ টাকা, মানে ওই অ্যাওয়ার্ডটা পায় ওখানে ওই দেশে। এবং তার পরবর্তীতে এটা মিল ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয় এবং সেখানে অডিয়েন্স অ্যাওয়ার্ড পায়। সেটা হচ্ছে নর্থ আমেরিকান একটা বড় ফেস্টিভ্যাল। তারপরে ব্রাসেলসে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে এটা যায় এবং সেখানেও পপুলার অ্যাওয়ার্ড পায় বাচ্চাদের জুরিতে। এবং তার পরবর্তীতে ছবিটা জাপানি ভাষায় ল্যাঙ্গুয়েজে করা হয় এবং সেখানে এটা দেখানো হয় জাপানে ওসাকা ফিল্ম ফেস্টিভ্যালে। এইগুলোই হচ্ছে ফেস্টিভ্যালগুলোতে। এছাড়াও ছোটখাটো অনেক ফেস্টিভ্যাল এটা যায় এবং অনেক ফেস্টিভ্যালগুলো এটা পুরস্কৃত হয়। সেগুলা অনেকগুলো, প্রায় 30টার মতো ফেস্টিভ্যালে যায়, এর মধ্যে 8-10টাতে পুরস্কৃত হয়েছে ছবিটা। আহ, এই এই চলচ্চিত্রটি তো আসলে গতানুগতিক নায়ক নায়িকার সিনেমা নয়। এই সিনেমায় চরিত্র নির্বাচনে কোন ধরনের বিষয়গুলো মাথায় রেখেছিলেন? আমরা খুব প্রধান চরিত্রে নতুন মুখও দেখেছি, তাদেরকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? অসাধারণ, বিকজ যাদেরকে নিয়েছি তারা নতুন মুখ হলো, তারা খুবই ভালো অভিনেত্রা। এবং নভেরা রহমান ডেফিনেটলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস অ্যাকচুয়ালি। আমি যতজনের সাথে কাজ করেছি, ব্রিলিয়ান্ট অ্যাক্টিং করেছে সে তার চরিত্রে। মোমেন আপা, নরের ভাইয়া, ইভেন চম্পা আপা, তারপরে আমাদের নাসির ভাই আছে ছবিতে একটা চরিত্রে। তো মানে যারা যারা অভিনয় করেছে তারা সবাই ওই চরিত্রের জন্য পারফেক্ট লেগেছিল। আমাদের অনেক স্ক্রিন টেস্ট করেছিলাম, সবারই বিভিন্ন রকমের স্ক্রিন টেস্ট প্রচুর পরিমাণে স্ক্যানিং করে হয়েছিল, বিকজ এটা ইন্টারন্যাশনাল কো প্রোডাকশন, ইন্টারন্যাশনাল প্রডিউসার ছিল, ইন্টারন্যাশনাল সেলস এজেন্ট ছিল। সুতরাং আমাদের অনেক ধরনের, তাদের কাছে তো আর সেলিব্রিটি বাংলাদেশে কে কারো কাছে এটাও গুরুত্বপূর্ণ না। স্ক্রিন টেস্টের রেজাল্ট হওয়ার পরে তারপরে আমরা তাদেরকে সিলেক্ট করেছি। আহ, অমিতাভ রেজাকে দর্শকরা বড় পর্দায় মিস করে, কিন্তু কাজ খুব কম পাওয়া যায়। তো সামনে নতুন কোন সিনেমায় হাত দেবেন কিনা, কিংবা সামনের কাজগুলো সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে বলেন। এখন আর থেমে থাকবো না, আমি বেসিক্যালি এখন ফুল টাইম শুধু ফিচার ফিল্মই করতে চাই। আমি এই ছবিটা শেষ করি সেই কারণে, বিকজ আমি পরের ছবিতে হাত দিতে চাই এবং সেটা 2টা চিত্রনাট্য
আমি করে রেখেছি। আমি খুব তাড়াতাড়ি এটা ঠিকঠাক ফিনান্স পাওয়ার পরেই আমি ছবি বানাবো, কিন্তু আমার ফিনান্স পেতে একটু কষ্ট হয়। কারণ আমার যেটা হয় যে আমার ফাইন্যান্স পাইতে গেলে আমি যে ধরনের ছবি বানাতে চাই সেটার প্রযোজকদের কাছে হয়তো বা ওই রকম মাসালা বা ওই রকম একদম শিওর শট ছবি বাণিজ্য হবে, প্রচুর পরিমাণে দর্শক আসবে, ঈদের ছবি বলতে যেটা বোঝায় ওই ধরনের ছবি আমি তো বানাতে পারবো না। আমি যেটা পারবো, আমার যেটা ক্যাপাবিলিটি আছে, আমি সেই ধরনের ছবি বানাতে চাই। আমি সৎ থাকতে চাই আমার ছবি বানানোতে। আমি চেষ্টা করব এখন থেকে আমি যেটা বিশ্বাস করি সেটার বাইরে ছবি আর না বানাতে। সেটার জন্য যদি অল্প দর্শক হয়, সেটা বাজেটও যদি কম থাকে, আমার সেটাতে অসুবিধা নেই। সামগ্রিকভাবে আমাদের চলচ্চিত্রের কথা যদি একটু জানতে চাই, পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই এরকম একটা আশঙ্কা করছেন যে চলচ্চিত্রের বাজার আগের এই একটু উত্থানের মুখ যেটা দেখছিল সেটা আবার থুবড়ে পড়বে কিনা, কোনো ধরনের ভয়ের জায়গা তৈরি হয়েছে কিনা, এটা নিয়ে কিন্তু একটা গুঞ্জন আছে। তো একজন নির্মাতা হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখেন? চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা এই বিষয়টি নিয়ে আসলে সত্যি সত্যি কি ভাবছে? দেখেন, এটা তো ভয় পাওয়ার কিছু নাই। এটা খুব স্বাভাবিক ঘটনা। একটা গণঅভ্যুত্থানের পরে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি হচ্ছে। সেখানে নতুন পাওয়ার আসতেছে এবং নতুন সংস্কার হচ্ছে, এবং সেটা হওয়াতে আগের যেই বিশৃঙ্খল অবস্থা ছিল, যেই কি বলবো সিন্ডিকেশন ছিল ইন টার্মস অফ ইভেন সিনেমা বাজারও এবং অন্যান্য বাজারেও যেই দুর্বৃত্তায়ন ছিল, সেই খেলা তো এখন যখন পাল্টানো হচ্ছে তখন তো ডেফিনেটলি ওখানে নতুন মানুষ আসতে, নতুন মানুষের কাজ করতে একটু সময় তো লাগবেই, এবং সেইটা যদি আমাদের সামগ্রিকভাবে একটু কাজ হয়, রাস্তা যখন কাজ হয় তখন সংস্কার করার সময় তো আমরা বলি মাফ করবেন, একটু মেরামতের কাজ চলছে। তো এই মেরামতের সময়টা আমাদের সবারই কষ্ট পেতে হবে। এখানে প্রচুর পরিমাণে লোক নিজেরা করতে চাচ্ছিল, কথার কথা সিনেমার মধ্যে অনেক ব্ল্যাক মানি ইনভেস্টেড হয়, সেই মানিগুলো তো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে। তো এইসব কারণে এক ধরনের সমস্যা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক, এবং সেইটা ধৈর্য ধরতে হবে এবং সেটার জন্য প্রস্তুত হতে হবে। এবং নির্মাতারাও, তারা নতুন ফিল্ম মেকাররা আসবে এবং তারা তাদের ছবি বানাবে এবং নতুন ফর্মে ছবি বানাবে, এবং রাষ্ট্র সত্যি কথা বলতে গত 50 বছরে রাষ্ট্র সিনেমাকে গুরুত্বপূর্ণ মনে করেনি কখনোই। এবং রাষ্ট্র ব্যবস্থায় যত রকমের সিনেমায় কখনোই এটাকে সিরিয়াস দেখা হয়নি ইন্ডাস্ট্রি হিসেবে। ইভেন আমাদের এফডিসি যেখানে ফ্যাসিলিট করার কথা সিনেমাকে, সেখানে আজ পর্যন্ত আমরা ওই ফ্যাসিলেশনের কোনো চেহারা পাচ্ছি না। এইগুলা যদি এখন পরিবর্তন করা হয়, এগুলা যদি এখন ঠিকঠাক মানুষকে দিয়ে মেরামত করা হয়, তাহলে নতুন ফিল্ম মেকাররা সিনেমা বানাবে। কারণ একটা ফিল্ম মেকারের ফ্যাসিলেশন খুব জরুরি, তাই না? আমরা ঠিকঠাক স্পেস দরকার, সিনেমাটোগ্রাফার মানে ঠিকঠাক ক্যামেরা দরকার, পোস্ট প্রোডাকশন সাপোর্ট দরকার। প্রাইভেট সেক্টরে তো এটা করে আসলে সিনেমার মতো একটা বিশাল জায়গায় এটা তো সম্ভব না। বাংলাদেশের স্টুডিও সিস্টেম তৈরি হয়নি, কারণ স্টুডিও সিস্টেম হইতে তো অনেক টাকা পয়সা লাগে। ডিস্ট্রিবিউশন চ্যানেলস আমাদের প্রবলেম, আমাদের এখনো সার্ভারে সিনেমা হয় নাই, আমাদের সিনেমা দেখানো। অর্থাৎ এই যে এত বছরের না পাওয়ার বিষয়টা আছে, এবং আপনি বলছিলেন যে ইন্ডাস্ট্রিটাকেই কখনো সিরিয়াসলি নেওয়া হয়নি, সেই জায়গাটাতে ধীরে হলেও পরিবর্তন আসবে বলে আশা দেখছেন আপনি? আমি আশাবাদী মানুষ। এই নতুন জেনারেশনের ছেলেমেয়েরা যারা এই অসাধারণ কাজটা করেছে অভ্যুত্থানের মাধ্যমে, সেই অসাধারণ ছেলেমেয়েরাই হয়তো বা নতুন ভাবে সিনেমার আলো ধরবে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং রিক্সা গার্লের জন্য অবশ্যই শুভকামনা থাকছে। ধন্যবাদ।